চেয়ারম্যান জুনিয়ংয়ের মাথার সাথে টক্কর দিতে চায় যাতে তাদের সোল এক্সচেঞ্জ আবারও হয়ে যায়, কিন্তু সে পারে না। কারণ যখনই সে জুনিয়ংয়ের কাছাকাছি যেতে চাচ্ছিল তখনই তার অতিরিক্ত মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং তার বডিতে যে জুনিয়ং আছে তার হার্ট রেট অনেক বেশি লো হয়ে যায়। অর্থাৎ সে বুঝতে পারে তারা দুজন যদি কাছাকাছি থাকে তাহলে তাদের মৃত্যু হতে পারে। তার ওয়াইফ এইসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে বাহিরে থেকে অনেক লোকজনদের চিৎকার করে ডেকে নেয়। তারপর সেই লোকজনগুলো চেয়ারম্যানকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু চেয়ারম্যান তাদের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই একটি মেয়ে তার হাত টেনে তাকে নিয়ে যায়। এই মেয়েটির নাম কাং ইয়ং এবং সে চেয়ারম্যানেরই মেয়ে। সে যখন নিউ ইয়র্কে ছিল তখন তার মা তাকে কল করে বলে, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, না হলে তোমার বাবা তোমার দুই ভাই বোনকে উত্তরাধিকারী বানিয়ে দেবে, তুমি একটুও ভাগ পাবে না সম্পত্তিতে। তাই হয়তো সে এখানে চলে এসেছে। কাং ইয়ং চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি নিউজ চ্যানেলদের তোমার অ্যাক্সিডেন্টের ভিডিও দিয়েছিলে? সে তো আসলে জানে না যে এটাই তার বাবা, তাই সে তাকে জুনিয়ংই মনে করছিল। চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করে, তুমি নিউ ইয়র্ক থেকে এখানে কবে আসলে? আর সে তার গলায় একটি আইডি কার্ড দেখতে পায়, যে আইডি কার্ডে লেখা ছিল সে চয়েস ইয়াং স্পোর্টস কোম্পানিতে কাজ করে। সে এটা দেখে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আমার কোম্পানিতে তোমাকে চাকরি কে দিয়েছে? তার এসব উল্টোপাল্টা কথা শুনে কাং ইয়ং অনেক বেশি বিরক্ত হয়ে যায় এবং তখনই সে তার হাত মুড়ে ফেলে এবং চেয়ারম্যান তাকে বলে, এই সময় তোমার বাবার কথা চিন্তা করা উচিত। কাং ইয়ং বলে, এই টাইমে তো শুধু আমার নিজের কথা চিন্তা করা উচিত, আর আমার একটি রিভেঞ্জও তো নিতে হবে। তখনই সিঁড়ি দিয়ে দুই ভাই বোন চলে আসছিল, এজন্যই কাং সেখান থেকে চলে যায়। দুই টুইন্স চেয়ারম্যানের সাথে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলতে চায়। সাংজে একজনকে বলছিল, আমার সন্দেহ হচ্ছে যে চেয়ারম্যানের দুই ছেলে মেয়েই এই অ্যাক্সিডেন্টটি করিয়েছে। কাং এই কথাটি শুনছিল। তার মা হঠাৎ করে তাকে দেখে ফেলে এবং তাকে চেয়ারম্যানের রুমে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কোরিয়াতে কখন আসছো? এটা তুমি আমাকে বলোনি কেন? তুমি কি জানো না, দুই ভাই বোন যদি জানতে পারে তুমি কোরিয়াতে ফেরত এসেছো তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। কাং তার মাকে জিজ্ঞাসা করে, আপনি কেন এই মূর্খ পরিবারের এত চমচাগিরি করেন? তখন তার মা তাকে বলে, তুমিও তো এই ফ্যামিলিরই সদস্য। তখন সে বলে, আমি শুধু নিউজ পেপারেই এই ফ্যামিলির সদস্য, আসলে আমাকে কেউ এই ফ্যামিলির সদস্য মনেই করে না। কিছুক্ষণ পর নিউজে এই খবরটি ছড়িয়ে পড়ে যে হয়তো সেদিন রাত্রে চেয়ারম্যান তার গাড়িটি চালাচ্ছিল না, বরং তার দুই ছেলে মেয়ে সেদিন গাড়িটি চালাচ্ছিল। এই সব নিউজ ছড়িয়েছিল চেয়ারম্যানেরই মেয়ে। জে গিয়ংকে বলতে শুরু করে, এমনও তো হতে পারে যে জুনিয়ংয়ের কাছে আমাদের বিরুদ্ধে আরও অনেক প্রমাণ আছে। তখন জে সিয়ং তাকে বলে, আমার মনে হয় না, কারণ জুনিয়ংয়ের ফোনে যত ডাটা ছিল আমি সেই ডাটা নষ্ট করে ফেলেছি। এবং এটা বলার পর সে জুনিয়ংয়ের ফোনটি পানিতে ফেলে দেয়। তারা জুনিয়ংয়ের সাথে কথা বলতে আসে। তারা বলে, আমরা অনেক বেশি সরি, আমাদের বাবার কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের কোম্পানি আপনার সারা জীবনের ক্ষতিপূরণ দিতে রাজি আছে। তখন জে সিয়ং জুনিয়ংকে জিজ্ঞাসা করে, কোনোভাবে আপনি কি এটা দেখেছিলেন যে গাড়িটি আসলে কে চালাচ্ছিল? তখন চেয়ারম্যান অনেক বেশি রেগে যায় এবং সে তাদেরকে বলে, তোমাদের বাবা আমাকে অনেক আগেই এটা বলে দিয়েছিল যে গাড়িটি আসলে তোমরা দুজন চালাচ্ছিলে। তোমাদেরকে বাঁচানোর জন্য সে এত চেষ্টা করলো, আর এখন সে কোমায় আছে, তার মেডিকেল কন্ডিশন একদমই ভালো না, আর এই সময় তোমরা তাকে ফাঁসাতে চাচ্ছ। এইটার জন্যেই আমি তোমাদেরকে কখনোই কোম্পানির উত্তরাধিকারী বানাতে চাইনি। তোমরা কোম্পানিতে সেলস ফান্ডের টাকাও চুরি করতে। এইসব কথা শুনে তারা এক সেকেন্ডের জন্য ভুলেই যায় যে তারা জুনিয়ংয়ের সাথে কথা বলছে। তাদের কাছে মনে হয় তারা আসলে চেয়ারম্যানের সাথেই কথা বলছে, কারণ তারা তো আসলে জানেই না যে জুনিয়ংয়ের বডিতে আসলে তাদের বাবাই আছে।
এবং তারা জুনিয়ংয়ের কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং তাকে একটি বদ্ধ ঘরের মধ্যে রেখে দেয়। আর গার্ডকে বলে দিয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমরা না আসছি ততক্ষণ পর্যন্ত একে ছাড়বে না। কিন্তু এই বাড়িটি আসলে চেয়ারম্যানই বানিয়েছে। তো এই বাড়িতে সে অনেকগুলো সিক্রেট রুমও বানিয়েছে। তখন সে একটি সিক্রেট বাটন প্রেস করে একটি সিক্রেট রুমের ভিতর দিয়ে গিয়ে ছাদের উপর পৌঁছে যায়। তারা দুইজন কোম্পানির দিকেই যাচ্ছিল, কিন্তু মিডিয়ার মানুষজন তাদেরকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, কারণ তাদের সন্দেহ হচ্ছিল যে হয়তো তারা দুইজনই সেদিন গাড়িটি চালিয়েছিল। এই জন্যে তাদের বিরুদ্ধে অনেক মানুষজন প্রোটেস্ট করতে শুরু করে। কিন্তু তখনই জে গিয়ং তাদেরকে বলে সেদিন আসলে গাড়িটি আমাদের বাবাই চালাচ্ছিল। তখন জে সিয়ংও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ জে গিয়ং অতিরিক্ত মিথ্যে কথা বলা শুরু করে দিচ্ছিল। আর তার একটু ভয় হতে শুরু করে যে যদি চেয়ারম্যানের জ্ঞান ফিরে যায় আর সে এইসব নিউজে দেখতে পারে তাহলে সে তো তাদেরকে জেলেই পাঠিয়ে দিবে। সে এইসব কথা জে গিয়ংকে বলে। তখন জে গিয়ং তাকে বলে সে হোশে আসতেই পারবে না, কারণ তাকে আমরা যে হসপিটালে শিফট করিয়েছি সে হসপিটালে আমার চেনা জানা লোক আছে। তার হেল্প নিয়ে আমি চেয়ারম্যানকে কখনো কোমা থেকে উঠতেই দিব না। চেয়ারম্যান একটি ট্যাক্সিতে উঠে এবং সে সেখান দিয়েই যাচ্ছিল। তখন সে রাস্তায় নামে আর সে দেখতে পায় চারোদিকে তার বিরুদ্ধে সবাই প্রোটেস্ট করছে, কারণ সবাই এটা মেনেই নিয়েছিল যে সেদিন অ্যাক্সিডেন্টের কারণটি সেই ছিল এবং তারই কারণে একজন ইনোসেন্ট লাইফ জুনিয়ং তার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে না। তার কোম্পানির অনেক বেশি লোকসান হতে শুরু করে, তাদের সেলস অনেক কমে যায়। তার কোম্পানিতে যারা কাজ করত তারাও চেয়ারম্যানের বিরুদ্ধে হয়ে যায়। এইসব দেখে সে কান্না করতে শুরু করে, কারণ সে তার কোম্পানিটিকে অনেক বেশি ভালোবাসে। তারা সবাই একটি মিটিংয়ে ছিল এবং তারা সবাই ইয়াং হোকে নিয়ে ডিসকাশন করছিল যে আসলে কি সে অ্যাক্সিডেন্ট করিয়েছিল নাকি তারা দুজন ভাই বোন ছিল। তারা সবাই ইয়াং হোর বিরুদ্ধে ছিল, শুধু সাংজেই ছিল যে ইয়াং হোকে বিশ্বাস করছিল, কিন্তু শুধু তার কথায় তো আর হবে না, সবাই তো ইয়াং হোর বিরুদ্ধে ছিল। দুই ভাই বোন সবশেষে এটা ডিমান্ড করে যে তাদের বাবাকে এই কোম্পানির চেয়ারম্যান আর থাকতে দেয়া যাবে না, তাকে তার পজিশন থেকে সরিয়ে দিতে হবে। তখনই একজন কোম্পানির কর্মী তাদের কাছে আসে এবং তাদেরকে বলে আপনারা যে প্রেস কনফারেন্স রেখেছিলেন সেটি শুরু হয়ে গেছে এবং জুনিয়ং স্টেজে গিয়ে দাঁড়িয়ে আছে, সে হয়তো কিছু বলবে এবং তার সামনে পুরো মিডিয়ার মানুষজন আছে। এই কথাটি শুনে দুই ভাই বোন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা তাড়াহুড়ো করে প্রেস কনফারেন্সে যায়। জুনিয়ংকে স্টেজে দেখে তারা দুজন ভাই বোন অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভয় পাচ্ছিল যে এখন তো তাদের সত্যিটা সবার সামনে চলেই আসবে। কিন্তু তখনই চেয়ারম্যান এটা বলে যে সেদিন রাত্রে যে গাড়ি চালাচ্ছিল এবং যে আমার অ্যাক্সিডেন্টটি করিয়েছে সে হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান, অর্থাৎ ইয়াং হো। এই কথাটি শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। সেখানে চেয়ারম্যানের মেয়েও ছিল এবং সে অনেক বেশি দুঃখিত হয়ে যায় এই কথাটি শুনে। চেয়ারম্যানের একটি পাস্টের কথা মনে পড়ে যে যখন সে ইয়াং ছিল তখন একটি প্রেস কনফারেন্সে তার ভাই তাকে হুইলচেয়ার থেকে নিচে ফেলে দেয়। আর সে মাইকে এটা বলতে শুরু করে যে সে তো পঙ্গু, সে তো এই কোম্পানি চালাতেই পারবে না, একজন পঙ্গু মানুষের হাতে এত বড় কোম্পানির দায়িত্ব দেওয়া উচিত না, তাই কোম্পানির চেয়ারম্যান তো আমারই হওয়া উচিত। কিন্তু চেয়ারম্যান তার কাজকে এত বেশি ভালোবাসতো এবং তার কোম্পানিটিকেও এত বেশি ভালোবাসতো যে সে পঙ্গু হওয়া সত্ত্বেও মনের জোরে অনেক চেষ্টা করে স্টেজে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ডক্টরসরাও অবাক হয়ে যায়, কারণ তারা তো বলেই দিয়েছিল যে ইয়াং হো আর কখনোই হাঁটা চলা করতে পারবে না, কিন্তু তার মনের জোর এই কোম্পানিটির জন্যে অনেক বেশি ছিল। তখন সে মাইকে এটা বলতে শুরু করে এই কোম্পানিটি আমার স্বপ্ন, আমি এই কোম্পানিটিকে অনেক সম্মান করি এবং আমি প্রমিস করছি যে আমার পরিশ্রমের ফলে আমি এই কোম্পানিকে সবচেয়ে বেস্ট কোম্পানি বানাবো। প্রেজেন্টে চেয়ারম্যান চিন্তা করে এই কোম্পানির জন্য যদি আমাকে নিজেকেও স্যাক্রিফাইস করতে হয় তাহলে আমি নিজেকে হাজারবার স্যাক্রিফাইস করতেও রাজি আছি, কিন্তু এই কোম্পানিটিকে আমি ধ্বংস হতে দেখতে পারবো না। চেয়ারম্যান সেখান থেকে চলে যায়। তখনই সাংজে খেয়াল করে চেয়ারম্যানের মেয়েও এই প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করেছিল। তখন সে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কোরিয়াতে কবে ফিরে এসেছো, এ ব্যাপারে কি কেউ জানে? তখন সে তাকে বলে আমি এই ব্যাপারে আপনার সাথে পরে কথা বলবো, এখন আমার যেতে হবে।
আর এ ব্যাপারে যেন কেউ জানতে না পারে যে আমি কোরিয়াতে ফেরত এসেছি। চেয়ারম্যান জুনিয়ংয়ের পকেটে একটি কার্ড পায়, যে কার্ডে জুনিয়ংয়ের বাসার অ্যাড্রেস ছিল এবং তার বাসায় যে তালা দেওয়া ছিল সেই তালার পাসওয়ার্ডও ছিল।